আচ্ছা, ক্লাস 10 এর মাধ্যমিকের ফার্স্ট চ্যাপ্টার রিভিশন, তার সাথে সাজেশন কোশ্চেন, মানে কি কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে। আচ্ছা, পরিবেশের জন্য ভাবনা, প্রথম যে টপিকটা আছে আমাদের কি আছে, প্রথমে যে অ্যাটমসফিয়ার, তাই তো। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ, তার উপরে ঠিক উপরেই যে ভূপৃষ্ঠের উপরেই যে বায়ুমণ্ডলের স্তরটা আছে সেটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের এরিয়াটা কত দূর? 0 কিলোমিটার থেকে মোটামুটি 16 কি 18 কিলোমিটার। এই ট্রপোস্ফিয়ারকে বলা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হচ্ছে? কারণ এখানে আমরা দেখি যে বিভিন্ন যে আবহাওয়ার যে পরিবর্তনগুলো, যেমন ঝড় বৃষ্টি বাদল, সেগুলো হচ্ছে এই অঞ্চলেই ঘটে, তাই এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে। আর যত আমরা উপরের দিকে উঠতে থাকবো ট্রপোস্ফিয়ারে, তত আমি দেখবো টেম্পারেচার কমছে। প্রায় 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে টেম্পারেচার কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ঘটনাটাকে বলা হয় ল্যাপস রেট। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের একদম শেষ প্রান্তে উষ্ণতার খুব একটা পার্থক্য ঘটে না, তাই এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রপোপোজ। ট্রপোস্ফিয়ারের পরে যেই স্তরটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। কেন শান্ত মণ্ডল বলে? কারণ এখানে কোনো রকম বৃষ্টি বাদল ঝড়ঝঞ্ঝা এসব কিছু দেখা যায় না। যেহেতু শান্ত মণ্ডল, তাই আমরা যে ফ্লাইটে করে উড়ে যাই, ট্রেনগুলো এই অঞ্চলের মধ্য দিয়ে চলে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, অঞ্চল রয়েছে, যেটাকে বলা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর খুবই গুরুত্বপূর্ণ, প্রায় 30 কিলোমিটার উচ্চতায় রয়েছে এই স্তরটা। ওজোন স্তর থেকে দুটো কোশ্চেন আসে, একটা হচ্ছে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, আর ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়। আর ওজোন স্তরে ক্ষতিকর প্রভাবগুলো কি কি? তো ক্ষতিকর প্রভাব কি? ক্ষতিকর প্রভাব হচ্ছে ওজোন স্তর যদি না থাকে, তাহলে এই যে সূর্য থেকে যে ইউভি রশ্মিগুলো আসছে সেগুলো সরাসরি আমার ভূপৃষ্ঠে এসে পড়বে। এর জন্য নানা ধরনের ক্ষতি হবে এবং আমাদের স্কিনের প্রবলেম হবে। তার সাথে পৃথিবীর যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে, যেটাকে আমরা গ্রিনহাউস গ্যাস বলছি। এবার ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে অক্সিজেন অণু, গ্যাস, তার সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজোন স্তর সৃষ্টি করছে, মানে ওজোন লেয়ার সৃষ্টি করছে। আর ধ্বংস করছে কিভাবে, এটা সবচেয়ে বেশি জরুরি। কিভাবে ধ্বংস করছে তার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে মনুষ্য সৃষ্টি আর একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে। মনুষ্য সৃষ্টি কি? এই যে ক্লোরিন, এই যে এক্সাইটেড ক্লোরিন, এটা কোত্থেকে আসছে? সিএফসি। তাহলে ওজোন স্তর ধ্বংসের প্রধান কারণ হচ্ছে সিএফসি, মানে ক্লোরোফ্লুরোকার্বন। আমরা ওটা কোথায় দেখি? যে এসি বা আমরা যে এয়ার কুলার ইউজ করি সেখানে সিএফসি থাকে। সিএফসি থেকে এই যে উত্তেজিত ক্লোরিন একটা পরমাণু বেরিয়ে এসেছে, সেখান থেকে ওজোন বিক্রিয়া করে সিএলও এবং তার সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো। তার মানে ওজোন গ্যাসটা ভেঙে সিএলও আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো। এই সিএলওটা আবার একটা ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো এবং তার সাথে আরেকটা ক্লোরিন পরমাণু তৈরি করলো। যে ক্লোরিন পরমাণুটা কি হবে? আবার সেই ফার্স্ট সাইকেলে ফিরে যাবে আর ওই একই রকম ভাবে ওজোন স্তরকে ভাঙতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে গেল আমার মনুষ্য সৃষ্টিকরণ। তাহলে সিএফসি হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী হলো। এবার যদি চলে আসি যে প্রাকৃতিক ভাবে কিভাবে ক্ষতি হচ্ছে, এই জিনিসটা, এটা কি নাইট্রিক অক্সাইড। পরীক্ষায় এমসিকিউর জন্য ভিভিআর, যে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান গ্যাসটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বা এনও। এমসিকিউ তো অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে এটাতে টিক করতে হবে। এনওটা কি করছে? ওজনের সাথে বিক্রিয়া করছে, ওজনের সাথে বিক্রিয়া করে NO2 এবং তার সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। দেখতে পাচ্ছ ওজনটাকে ভেঙে দিল। ঠিক একই রকম ভাবে এই NO2 গ্যাসটা আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে আবার একটা নাইট্রিক অক্সাইড বা NO উৎপন্ন করছে। যে NOটা আবার ঠিক ফার্স্ট প্রসেসের মতো ওজনের সাথে বিক্রিয়া করে ওজনটাকে ভেঙে দিচ্ছে। তো এইভাবে কি হচ্ছে? আমাদের ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, ওজোন স্তরের যে লেয়ারটা সেটা মাপা হয় ডবসন ইউনিটের সাহায্যে। ওজোন স্তরের যে লেয়ারটা সেটা মাপা হয় ডবসন ইউনিটের সাহায্যে, ডবসন ইউনিট। ওকে। আচ্ছা, মোটামুটি আমার ট্রপোস্ফিয়ার গেল, স্ট্র্যাটোস্ফিয়ার গেল। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে অঞ্চলটাতে জুড়ে, যে অঞ্চল জুড়ে আমার উষ্ণতা মোটামুটি সেম থাকে, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরে উঠা যাবে আমার টেম্পারেচার বাড়তে থাকবে। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে যে স্তরটা আসছে ওটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হয়?
মেসোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় টেম্পারেচার কম থাকে, আর মেসোস্ফিয়ারের উষ্ণতা সবচেয়ে কম। মেসোস্ফিয়ারের উষ্ণতা থাকে সবচেয়ে কম, প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এই স্তরে উল্কাপিণ্ডগুলো ছাই হয়ে যায়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোন স্তরে উল্কাপিণ্ডগুলো ছাই হয়ে যায়, অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। এবং ওই একই রকম ভাবে মেসোস্ফিয়ারের উপরের স্তরে যেখানে টেম্পারেচার কম থাকে না, যেখানে টেম্পারেচার স্থির হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে মেসোপোজ। তো মেসোস্ফিয়ার থেকে এত হবে। মেসোস্ফিয়ারের পরে যেই স্তরটা আসছে ওটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে যেই গ্যাসগুলো থাকে বা অণুগুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো ওই সূর্যের আলোর প্রভাবে সেগুলো আয়নিত হয়ে যায়। যেহেতু আয়নিত হয়ে যায় তাই এর নাম আয়নোস্ফিয়ার। তাহলে যাহাই থার্মোস্ফিয়ার তাহাই আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে কি হচ্ছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। এই যে আমরা ফোন ইউজ করছি বা রেডিও শুনছি, সেগুলো কি হচ্ছে, এই বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। তাহলে আয়নোস্তরে বা আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর একটা জিনিস হয়, মেরুজ্যোতি দেখা যায়, এই মেরুজ্যোতিও দেখা যাবে আয়নোস্ফিয়ারে। এবং যদি স্পেশালি বলা হয় যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোথায় রয়েছে, তখন অ্যান্সার দিবা থার্মোস্ফিয়ারে। তবে এটা একটা ডিবেটেবল, মানে এটা বিতর্কিত প্রশ্ন, এটা থার্মোস্ফিয়ারও থাকতে পারে বা এর পরের যে পোরশন মানে এক্সোস্ফিয়ার সেখানেও থাকতে পারে। তোমরা অপশন দেখে অ্যান্সার করবে। এবং সবথেকে লাস্ট যেটা স্তর মানে উপরের স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এবং এক্সোস্ফিয়ারে সেরকম কোনো বায়ুমণ্ডল থাকে না, আকাশ কালো দেখায়। কৃত্রিম যে উপগ্রহগুলো পাঠানো হয় মানে স্যাটেলাইট, সেগুলো আমরা এক্সোস্ফিয়ারে দেখতে পাই। তাহলে প্রথম চ্যাপ্টারে বায়ুমণ্ডলীয় টপিকে যা যা কোশ্চেন হতে পারে এবং তার সম্ভাব্য অ্যান্সার এখানে বলে দেওয়া হলো। এরপরে যেটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে তাপন মূল্য। তাপন মূল্য কি সেটা তোমার বইতে আছে এবং তোমরা সেটা বই থেকে পড়ে নিবা, যেভাবে সংজ্ঞা দেওয়া আছে। শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট বক্তব্য এখানে। তাপন মূল্যের মধ্যে একক ভর কথাটা মেনশন করতে হবে, নাহলে 1 নম্বর পাবা না। এবং সম্পূর্ণ দহনে এই কথাটাও মেনশন করতে হবে। একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে তাপন মূল্য। সব থেকে বেশি তাপন মূল্য হচ্ছে এলপিজি। এটা তোমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে বলতে পারে। সব থেকে বেশি হচ্ছে এলপিজি, তারপর পেট্রোল, তারপর কেরোসিন, তারপর হচ্ছে কয়লা। যদি প্রশ্ন দেয় যে এলপিজি গ্যাসের তাপন মূল্য 50,000 কিলো জুল পার কেজি বলতে কি বোঝো, অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে যে 1 কিলোগ্রাম এলপিজি গ্যাসের সম্পূর্ণ দহনের ফলে 50,000 কিলো জুল তাপ শক্তি উৎপন্ন করে। এই পুরো কথাটাই লিখতে হবে, একটা ওয়ার্ড মিস গেলে নাম্বার দিবে না। আচ্ছা, সেরকম ভাবে আমি শুধু এলপিজি নিয়ে एग्जांपल দিলাম, সেটা তোমাকে পেট্রোলও দিতে পারে বা কেরোসিনও দিতে পারে, কিন্তু লেখার প্যাটার্নটা একই রকম হবে। হয়ে গেল এটা তাপন মূল্যের ব্যাপারটা চলে গেল। এরপরে আমি আসছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা যে জ্বালানিগুলো ইউজ করছি মানে কয়লা বলো, কেরোসিন বলো বা এলপিজি বলো, সবকিছু কিন্তু ফসিল ফিউল মানে জীবাশ্ম জ্বালানি। এগুলো কিন্তু আমাদের প্রকৃতিতে লিমিটেড আছে, মানে একদিন না একদিন শেষ হয়ে যাবে। সেই জন্য ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এবং আমাদের পরিবেশ যাতে সুরক্ষিত থাকে সেই কথা মাথায় রেখে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বলো, এবার এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের এমন কিছু সোর্স, এনার্জি সোর্স ইউজ করতে হবে যেটা পুনর্নবীকরণযোগ্য বা পৃথিবীতে শেষ হবে না। সেগুলো কি কি, সেটা হতে পারে হচ্ছে জৈব গ্যাস, সিএনজি বা সোলার এনার্জি, বায়ুকল, এগুলো হতে পারে। তো সেগুলো বইতে চার্ট করে দেওয়া আছে, ওগুলো তো পড়বাই। তো জৈব গ্যাস যেটা আছে সেখান থেকে একটা কোশ্চেন কি দিবে যে জৈব গ্যাসের মূল উপাদান কি, বায়োফিউলের মূল উপাদান কি, কি লিখবা? মিথেন, যার সংকেত হচ্ছে CH4। আচ্ছা, এর আগে আমরা এলপিজি পড়লাম। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মূল উপাদান কি হবে? প্রোপেন আর বিউটেন। প্রোপেন আর বিউটেন। আচ্ছা, আমরা এলপিজি গ্যাস রান্নাঘরে লিক করলে পারে যেই গন্ধটা আমরা পাই সেটা কার গন্ধ? এটা হচ্ছে ইথাইল মার্কেপটাইলের গন্ধ। বোঝা গেল?
আচ্ছা, সিএনজি এটাও কিন্তু একটা জৈব জ্বালানি। সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো সিএনজির ফুল ফর্ম দিতে পারে, এলপিজিরও ফুল ফর্ম দিতে পারে। তো মোটামুটি এই জৈব জ্বালানি বা গ্রিন হাউস গ্যাস নিয়ে যা যা ছিল এগুলো হয়ে গেল। এখানে একটা টপিক বাদ গেল আমাদের, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস কোনগুলো? গ্রিন হাউস গ্যাস সেগুলোই যেগুলো কি করছে, আমাদের বায়ুমণ্ডলে থেকে এই সূর্য থেকে যে আলো আসছে বা ভূপৃষ্ঠ থেকে আলো যে প্রতিফলিত হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে ট্র্যাপ করছে, মানে উষ্ণতাটাকে আটকে রাখছে। তো গ্রিন হাউস গ্যাসের অনেকগুলো এক্সাম্পল তোমরা পড়েছো, তার মধ্যে যে এক্সাম্পলগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। জলীয় বাষ্পটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, যেটা আমরা অনেকেই ভুলে যাই। তারপরে হচ্ছে মিথেন আর সিএফসি, এটা হচ্ছে ভিভিআই। কারণ মিথেন আর সিএফসি হচ্ছে জৈব গ্রিনহাউস গ্যাস, তার মধ্যে সিএফসিটা হচ্ছে আবার তরল জৈব গ্রিনহাউস গ্যাস। বুঝতে পারছো তো কেন CH4 আর CFC ইম্পর্টেন্ট? আচ্ছা, দেখো এগুলো তো সব কোশ্চেন তোমরা পড়েছো, যে গ্রিনহাউস গ্যাস কি, এর ক্ষতিকর প্রভাব কি, বা গ্লোবাল ওয়ার্মিং কেন হয়, এসব তো তোমরা পড়েছো, একবার দেখে নিও। আর লাস্ট যে টপিক সেটা হচ্ছে CBM, মানে কোল বেড মিথেন। এটা কিন্তু ফুল ফর্ম দিতে পারে, কোল বেড মিথেন। মানে ওই কয়লা খনির পাললিক স্তরের ফাঁকে ফাঁকে যেই মিথেন গ্যাসটা ট্র্যাপ হয়ে থাকে সেটা কি মনে হচ্ছে কোল বেড মিথেন, বইতে আছে দেখবা। আর একটা হচ্ছে ফায়ার আইস। ফায়ার আইস কি? এই কঠিন মিথেনটাকে বলা হচ্ছে। ফায়ার আইসের সংকেত কি? 4CH4.23H2O। এটাও দেখে নিবা ফায়ার আইস কি এর সংকেত। তো এই ছিল মোটামুটি আমাদের ফার্স্ট চ্যাপ্টারে সাজেশন বলতে পারো বা টপিক রিভাইজ বলতে পারো। বাকি কি এর অ্যানসার হতে পারে সেগুলো একবার দেখে নেব, এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিসকাস